এখন একটু সুস্থ আছেন? আমি এটার উত্তর দেবো। জেলের অন্দরে যে সময় ছিলেন সে সময় শোনা যায় যে কোনো একটি চ্যানেলের প্রধানের মাধ্যমে আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছিল এবং আপনি বলেছিলেন যে যখন আপনি বেরিয়ে আসবেন তারপরে তার নাম প্রকাশ্যে আনবেন। এটা কি সত্যি? সভাপতি আমার কলমও আছে, জীবও আছে, তারাও উত্তর পাবে। একেবারে ভাবছেন যে আমার সততার জীবনটাকে আপনি মুছে দেবেন, অত সহজে আমি মুছতে দেবো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পক্ষে তো আপনার ফোন নাম্বার জানা খুব একটা কাজে ব্যস্ত থাকে না। আর এটাকে ঘুরিয়ে দিচ্ছেন কোনোভাবে? চট্টোপাধ্যায় কি এই 2026-এর নির্বাচনে দাঁড়াবেন? আর যদি দাঁড়িয়ে থাকেন তৃণমূল কংগ্রেস নাকি অন্য কোনো দল নাকি নির্দল? জেলের চিকিৎসা ব্যবস্থা যেটা আছে সেটা অপ্রতিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস রেখে যারা এককালে স্বপ্ন দেখেছিল, জেলের লোকরা কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি তাদের। ভাতার ব্যবস্থা আছে কিন্তু সুরাহার ব্যবস্থা সেখানে নেই। আর ভাতা থেকেও কিন্তু জেল পুলিশ বঞ্চিত। এতদিন তো জেলের মধ্যে ছিলাম, আপনারা বারবার বলতেন যে কিছু বলুন কিছু বলুন। আজও বলছি আমি কিছু বলছি না, কিন্তু এর মানে এই নয় যে আমি মেনে নিচ্ছি। পুরনোদেরকে সরিয়ে নতুনদেরকে আনা হচ্ছে, একেবারেই ছেটে ফেলা হচ্ছে। আগে জানতে চাই যে বিজেপি কি করছে। আপনাদের এত প্রশ্ন করছেন, আমি আপনাকে পাল্টা কোশ্চেন করছি। বলবেন বিজেপির নেতাদের তারা পশ্চিমবঙ্গ নিয়ে কী করছে? তারা কি সত্যিই চায় যে পরিবর্তন এখানে আসুক? সামনেই নির্বাচন, আর সেই নির্বাচনের প্রাক্কালে বেহালা থেকে আদৌ কি পার্থ চট্টোপাধ্যায় দাঁড়াবেন নাকি অন্য কোনো দলে দাঁড়াবেন? এমনকি এই চাকরি চুরিকে কেন্দ্র করে যে তোলপাড় গত 3.5 বছর আগে হয়েছিল, যার নেপথ্যে নাকি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এমনটাই অনেকের মত। সুতরাং এই সমস্ত বিষয় জানার জন্য আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এই মুহূর্তে চলে এসেছি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। নমস্কার, আপনাকে বেঙ্গল লিবার্টির পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমে বলুন, আপনি কেমন আছেন? আমি আছি, সুস্থ আছি। মানে আপনার যে হাতের এখন ওই ফিজিওথেরাপিটা হচ্ছে, আচ্ছা, এ পর্যন্ত উঠছে, এইটা করতে পারছি না। এখনো সমস্যা হচ্ছে? মানে জেলে থাকাকালীন যে সমস্যা, বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন আপনি হয়েছিলেন, পা ফোলা, সেটা আমরা জেলেও দেখেছি, বা যখন আপনি আদালতে আসতেন পা পুরো ফুলে থাকতো, জুতো পরতে পারতেন না, সেটা কি এখন একটু সুস্থ আছেন? আমি এটার উত্তর দেবো। সে সময় তো অনেক কিছুই আমরা দেখেছিলাম, আদালতে আপনি বারবার বিচারকের কাছে আর্জি জানিয়েছিলেন। চিকিৎসা কি সে সময় পেয়েছিলেন জেলের ভেতরে, জেলের অন্দরে? জেলে আমার কোনো অভিযোগ নেই। জেলের প্রত্যেকেই আমাকে কেউ স্নেহের সঙ্গে, কেউ আশীর্বাদ করেছেন, কেউ সাহায্য করেছেন, যা নিয়মের মধ্যেই পড়ে। আমি তো কোনো এক্সট্রা কিছু চাইনি। জেলের যারা কর্তৃপক্ষ বর্তমানে আছেন, প্রথম দিকে নিশ্চয়ই আমার যথেষ্ট সমস্যা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে বর্তমান যে জেল কর্তৃপক্ষ, জেল কর্তারা আছেন, এবং বিশেষ করে প্রধান এবং জেলার সকলেই আমার কেমন কিছু
করেননি যাতে আমি তাদেরকে বলতে পারি, যে দুর্নাম দিতে পারি। যা জেলের মধ্যে নিয়ম, সেই নিয়মের মধ্যেই তারা আমাকে যতটা বাড়ির মতন থাকা যায় মানসিকভাবে, নিশ্চয়ই সেটা তারা করেছেন। আর আরেকটা দিক আমি খুব ভালোভাবে বলতে চাই যে চিকিৎসা ব্যবস্থা যেটা আছে সেটা অপ্রতুল। আচ্ছা, মানে চিকিৎসা মানুষে পান না সেখানে? আমার মনে হয় না পায় বলে। কি দেখেছিলেন আমাদের জেলের সরকার, আমি সেই সরকারের প্রতিনিধি ছিলাম। আমি যখন বিরোধী দলনেতা ছিলাম তখন জেলের অব্যবস্থার বিরুদ্ধে নিজেই ইউনিয়ন করেছিলাম। কিন্তু জেলে গিয়ে দেখলাম যে যার জন্যে লড়েছিলাম তারা বোধহয় অতৃপ্তই থেকে গেছে। জেলের হাসপাতালের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, নিয়মিত রোলে একজন ডাক্তার, 4 জন কন্ট্রাকচুয়াল। মানে একজন ডাক্তার দিয়ে গোটা জেল চলছে? 4 জন কন্ট্রাকচুয়ালকে নিয়ে, তারাও ডাক্তার। আচ্ছা, জেলের আমি তো বলবো যে যদি আমি কোনোদিন বই লিখে জেলের অব্যবস্থা নিয়েই লিখব। জেলের যারা পুলিশ, জেল পুলিশ বলে যাদের, তাদের সর্বস্তরেই একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস রেখে যারা এককালে স্বপ্ন দেখেছিল, জেলের লোকরা কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি তাদের। তাদের বিশেষ যে ছুটি তারা 87 থেকে পেতেন, সেটা কলকাতা পুলিশের সঙ্গে এখন একত্রিত, বা ওয়েস্টবেঙ্গল পুলিশের সঙ্গে যখন একত্রিত করা হলো, তারা পেয়ে গেলেন সেই ছুটি। কিন্তু তাদের আগের ছুটিগুলো 87-এর সেটা পেতেন, আজও পর্যন্ত সেটা অধরা, পায়নি তারা। আমি সদর্পে বলবো এটা করে দেওয়া উচিত। তারপর একেবারে দাঁড়িয়ে থেকে থেকে তারা ডিউটি করে, রৌদ্র বৃষ্টি জল। আমার সেলের সামনে তো তারা থাকতো, আমি ঘুমাতে পারতাম না। মানে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই? নেই, ভাতার ব্যবস্থা আছে কিন্তু সুরাহার ব্যবস্থা সেখানে নেই। আর ভাতা থেকেও কিন্তু জেল পুলিশ বঞ্চিত। এটা না দিদির কানে যে গেছে বলে আমার মনে হয় না। মানে এই জেলের অব্যবস্থার কথা বলছেন? ঠিক মতন পৌঁছেছে কিনা জানি না। আচ্ছা, এই যে ভাতার কথা বলছেন, সে প্রসঙ্গে বলি, আপনি কোনটাতে বিশ্বাসী? ভাতাতে বিশ্বাসী নাকি এই কর্মসংস্থান করা? আমি চিরকালই কর্মসংস্থানে বিশ্বাসী, চিরকালই। যখন চাকরি করেছিলাম সেখানেও 10,000 লোকের চাকরি দিয়েছি, পয়সার প্রশ্ন আসে। 26 বছরে কেউ বলেনি যে পার্থ চ্যাটার্জি রাষ্ট্রায়ত্ত শিল্পের একজন বড় কর্মকর্তা হিসেবে কাজ করেছে, কিন্তু কেউ আঙুল তুলতে পারেনি। দুর্ভাগ্য, রাজনীতিতে এসে 21 সাল পর্যন্ত কেউ আঙুল তুলতে পারেনি। 22-এর পর থেকেই যখন নেই, তখন লোকে আঙুল তুলছে। যারা তুলছে তাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। এতদিন তো জেলের মধ্যে ছিলাম, আপনারা বারবার বলতেন যে কিছু বলুন, কিছু বলুন। আজও বলছি আমি কিছু বলছি না, কিন্তু এর মানে এই নয় যে আমি মেনে নিচ্ছি। তাহলে কিসের অপেক্ষা করছেন? করব, বিচারাধীন বিষয় বিচারের সময়েও জানতে পারবেন। এখন নিজেই হয়তো সওয়াল করতে পারি, আমি তো একবার সওয়াল করেছিলাম। একদম। সেই বিচারপতিকে তো তারপরে সরিয়ে দেওয়া হলো, যেহেতু সে আমার সুযোগ দিয়েছিল। আপনি বলেছিলেন কোর্টের অন্দরে?
তাহলে আমরা সবার কথা চিন্তা করেই বলি, সবচেয়ে আগে দল, তারপর নেত্রীর প্রতি বিশ্বাস রেখেই তো আমি এসেছিলাম এই দলে। কিন্তু এখন কি মনে হয় যে সেই বিশ্বাস কোনো জায়গায় ক্ষুণ্ণ হচ্ছে? আমার এখনো পর্যন্ত ক্ষুণ্ণ হয়নি। এ তো কেন ক্ষুণ্ণ হবে? না, কারণ আপনি বলছেন যে ভাতাতে বিশ্বাসী নন, তাহলে এই মুখ্যমন্ত্রী না, বাবা। 26-এর নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে ভাতাতেই তিনি মনোনিবেশ করেছেন এবং না, যদি ভাতা তো সকল অ্যাকাউন্ট দেখেন। না না, আমি বলছি ভাতা তো সকলেই দিচ্ছে না। বামপন্থীরাও ভাতা দিত, বিজেপিও অন্য রাজ্যে ভাতা সিস্টেম চালু করেছে। এটা একটা পথ। সেই সামগ্রিক অর্থে আমি মনে করি না যে এতে কর্মসংস্থান সৃষ্টি হয়। আমি মনে করি যে কথা আমি তো ইস্তাহারেও লিখতাম, আমি একজন লেখকও ছিলাম, ইস্তাহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাবকে প্রতিফলিত করতাম। আমার তো কোনো অ্যাডভাইসারই ছিল না, আমিই তো করতাম। আমার নিজের কর্পোরেটের অভিজ্ঞতা দিয়ে, অর্থনীতির অভিজ্ঞতা দিয়ে, বিদেশে পড়াশোনার অভিজ্ঞতা দিয়ে আমি আমার মতন করে বলতাম। মতটা তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো থাকতো। এই যদি মনে করেন যে পাতাগুলো উল্টান, তাই দেখবেন যে কর্মসংস্থানই কিন্তু আমাদের প্রধান ইস্যু ছিল। আমি আজও মনে করি কর্মসংস্থানের বিকল্প কোনো পথ নেই। আমাদেরকে, তরুণ সমাজকে যদি দুহাতে চাকরি না দিতে পারি, 2 কোটির ভোঁতা আওয়াজ না তুলে, 2 লক্ষই দিন না, কিন্তু কর্মই দিন, কর্মসংস্থানই দিন। এটা আমার চিরকাল, আমি তো এই লাইনেই পড়াশুনো করেছি না, মানব সম্পদ বিভাগের প্রধান ছিলাম। ছাঁটাই হবে এটা শুনলে আমার মন বড় ব্যথিত হতো। আজও আমার মনে হয় যে কর্মসংস্থানের যদি সৃষ্টি না করা যায়, তাহলে কিন্তু সমাজের যে আগামী প্রজন্ম, তারা সন্তুষ্ট হবে বলে আমার মনে হয় না। আপনি যেটা মনে করছেন সেটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সেটা বুঝতে পারছেন? মুখ্যমন্ত্রী তো কোথাও বলেনি যে আমি কর্মসংস্থান সৃষ্টি করব না। তাহলে গত 15 বছরে একটাও কর্মসংস্থান হলো না কেন? দেখুন, এটা আপনি যদি স্ট্রেট এই প্রশ্ন করেন, কর্মসংস্থান বলতে কি বোঝায়? আপনি কোন কর্মসংস্থানের কথা বলছেন? শিল্প সোজাসুজি প্রশ্ন করুন। কর্মসংস্থান হচ্ছে, আমি তো 2 লক্ষ 2.5 লক্ষ লোকের চাকরি যখন মন্ত্রী ছিলাম তখন দিতে পেরেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিয়েছিলেন বলেই তো দিতে পেরেছিলাম। সৃষ্টি তো হয়েছিল। বিতর্ক হচ্ছে, যারা বিতর্ক তৈরি করছে 6 বছরে, তাদের উচিত যে বিকল্প 5-6 বছরে কতটা কর্মসংস্থান সেই ক্ষেত্রে, সেই বিভাগে তৈরি করেছে। দেখুন, বিতর্কের ভয় হবে না। যে কাজ করে সে তো হোঁচট খেতেই পারে, তাকে দাঁড়াতে হবে। হোঁচট খাচ্ছি বলে আমি আর যাচ্ছি না, তাহলে শিশুই থেকে যাবে, যুবক হবে না। জেলের অন্দরে যে সময় ছিলেন, সে সময় শোনা যায় যে কোনো একটি চ্যানেলের প্রধানের মাধ্যমে আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছিল এবং আপনি বলেছিলেন যে যখন আপনি বেরিয়ে আসবেন তারপরে তার নাম প্রকাশ্যে আনবেন। এটা কি সত্যি? আমি চিরকালই গোপনীয়তাতে বিশ্বাস করি, আমার তো কাজই তাই। আমি অন্তর্গুপ্তি নিয়েছিলাম, বলেছিলাম যে আমি কখনো এমন কোনো খবর প্রকাশ্যে আনবো না যা মন্তব্যগুপ্তিকে ভাঙে। আজকে আমার আর মন্তব্যগুপ্তি নেই। সভাপতি আমার কলমও আছে, জীবও আছে।
আমি যথাযথভাবে তার মোকাবিলা করব এবং কি বলবো, নাম তো একটা ব্যক্তি, একটা ব্যক্তি সমূহ, নিশ্চয়ই তারা উত্তর পাবে। একেবারে ভাবছেন যে আমার সততার জীবনটাকে আপনি মুছে দেবেন, অত সহজে আমি মুছতে দেবো না। আমি যদি এত লক্ষ টাকার চাকরি সুযোগ সুবিধা ছেড়ে, আমার বাড়িতে এই যা ছিল তার থেকে বাড়িনি, একই আছে। আপনি তো ঘরের মধ্যে ভিতর ঘর দিয়েই এলেন, খাট তো খুঁজে কোথাও পাননি। খাটের তলা থেকে বেরোচ্ছে, এখান থেকে বেরোচ্ছে, এইসব আজগুবি কেন্দ্রীয় সংস্থা অভিযোগ সময় মতন দেবো। এরা আমাকে আটকাতে রাখতে পারে যতদিন খুশি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি আপনার কথা হয়েছিল জেলের অন্তরে? আমি তো বললাম আমি গোপনীয়তা ভঙ্গ করি না। আমার কারণ অনেকের সাথেই, যারা যে সমস্ত বুদ্ধিজীবীরা জেলে নানা প্রোগ্রামে অংশ নেন, তারা প্রত্যেকেই বলেছে পার্থবাবুকে একটু কথা বলতে পারি পার্থবাবুর সঙ্গে। আমি নাম শুনে কারোর সঙ্গে হ্যাঁ করেছি, আমি কারোর সঙ্গে কথা বলবো। আবার কথা বলি। আচ্ছা, 2022 সালে যখন আপনার বাড়িতে 22শে জুলাই আপনার বাড়িতে ইডি হানা দেয় এবং এর পরবর্তীকালে আপনারই বান্ধবী অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, সেই আয়ের উৎস কি কিছু জানেন? এটা বিচারাধীন বিষয়, তো আমি বলতে পারবো না। যার বাড়ি থেকে হয়েছে সে হয়তো ভালো বলতে পারবে। এবং সে তো অভিনেত্রী, তার একটা প্রতিষ্ঠিত অন্তত 50-60টা সিনেমা করা, মডেলিং করা। আপনি যে জল পান করেন আজ থেকে 10 বছর আগে, বা যে সোনার হাতটা পরেন, এরকম বহু ক্ষেত্রে আমার পরিচিতা, আমার পারিবারিক পরিচিত, তা তো যোগ্যতা নিজের পায়ে দাঁড়িয়েই ছিল। কিন্তু তার তার মুশকিল, তুলনায় তার এত কোটি টাকা না, প্রথম কথা আগে আপনি জিজ্ঞাসা করুন যে কোটি টাকাটা যে উদ্ধার হলো, কোথার থেকে উদ্ধার হলো, সে কি দেখলো? সে কি দেখলো না? অনেক ধরনের প্রশ্ন, বুঝলেন। সোনাও উদ্ধার করেছে। সোনা পেতেই পারে, তা যে না, যদি সোনা উদ্ধার হয়ে তাকে তিনি যদি তা প্রমাণ না করতে পারেন, তখন যা তার সঙ্গে PML-এর কোনো সম্পর্ক নেই। আর আপনারা বলেন আমার ঘনিষ্ঠ তো সকলেই, এই যে আপনি কথা বলছেন, আপনি কম ঘনিষ্ঠ হলে কি এখানে বসে কথা বলতেন? আমি সাংবাদিক বন্ধুটাও ঘনিষ্ঠ, যে ধরা পড়ছে সে পাত্র ঘনিষ্ঠ। তারা কি তৃণমূল ঘনিষ্ঠ নয়? তারা কি CPM ঘনিষ্ঠ নয়? এই ঘনিষ্ঠ বলে আর হাইকমান্ড বলে আমরা বহুদিন চালিয়েছি। সময় এসে মুখোমুখি হওয়ার। যারা বলছে না, তারা ওই TRP বলে না আপনাদের, TRP করবার জন্য বলছে। তো আমি একটা এখন পণ্যতে আছি যে আমার মুখটা দেখালে হয়তো লাভ হবে। আপনি বোধহয় প্রথম ইউটিউবার যাকে আমি সুযোগ দিলাম কথা বলবার। আমি জেনারেল দিই না, আমি অ্যাভয়েডই করি। আপনি দেখেছেন তো আমার, এতে আমার কোনো কিছু হবে না। আমার অ্যাবসেন্স, আমি সমস্তটাই তখন, আমি IT মিনিস্টার ছিলাম, এটা যেন লোকে ভুলে না যায়, সবটাই কালেক্ট করেছি। কে কি বলেছে, কে কি দেখিয়েছে, কারা কারা আমার চরিত্র হরণের দিকে বেশি ঝোঁক দিয়েছে। আচ্ছা, আপনারা তো এই সাংবাদিক হিসেবে আছেন,
আপনি বলুন তো যে আমি 22 তারিখে আমাকে নিয়ে গেল, 23 তারিখে সমস্ত ইউটিউবের প্রথম 15টা আইটেমের মধ্যে আমার আইটেম একসঙ্গে চলে আসতে পারে? আপনাকে 22 তারিখে নিয়ে গিয়ে আপনার বাড়িতে 22 তারিখে এসেছিল, কিন্তু আপনাকে 23 তারিখে নিয়ে যাওয়া হয়েছিল, হ্যাঁ, 23 যতদূর মনে পড়ছে। কিন্তু তারা 22 তারিখের কথাও উল্লেখ করে না, 23 তারিখে। কিন্তু আমাকে 30 ঘন্টা আটকে রেখেছিল এখানে। আপনি ভেতরে ছিলেন, এই বাড়িতেই ছিলেন। আমি আর ওইসবের তকাতকের মধ্যে যাচ্ছি না, যাবও না। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনাকে কোনোভাবে ফাঁসানো হয়েছে? অনেকেই যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, আমি একটা কথা বলছি খুব সোজা, শিক্ষা বা অন্যত্র, শুধু শিক্ষা কেন, আমি তো মন্ত্রী ছিলাম শিল্পেরও, আমি তো পরিষদীয় মন্ত্রীও ছিলাম, আমাদের দলের মহাসচিবও ছিলাম। কেউ একজন এসে বলুন যে আপনি আমার কাছ থেকে টাকা গ্রহণ করেছেন, একজন, এত লক্ষ দরকার, জোর গলায় বলছেন। জোর গলায় বলছি, জোর গলায় বলছি। তখন জোর ছিল না, এখন বলছি জোর গলায় বলছি। তথ্য দিয়ে বলুন। মিথ্যাকে কিছুদিন ধরে মার্কেটে চালানো যায়। আমি তো ম্যানেজমেন্টের ছাত্র, একটা প্রোডাক্ট ভালোভাবে চলতে গেলে ভালো বিজ্ঞাপনের দরকার হয়, কিন্তু সেই প্রোডাক্টটা বাজারজাতে টিকতে গেলে তার গুণগত মান দরকার হয়। আপনারা এটা চালিয়েছেন, ওটা চলছিল, কয়লা থেকে নিয়ে মুখ ফুলিয়ে দিন এই দিকে, বালি থেকে মুখ ফুলিয়ে দিন এই দিকে, আরও অন্য অন্য বিষয়গুলো। কেন্দ্রীয় সরকারের সব যদি মন্ত্রীর লিস্ট দেখেন, তার অর্ধেকই হয়তো 100 কোটি টাকার মালিক। আমি তো 81 সাল থেকে আজ পর্যন্ত আমাকে তো ফাইল জমা করতে হয়েছে আমাদের প্রতি বছর। আইটি ফাইল না, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি দিতে হয়েছে। আমি রাষ্ট্রায়ত্ত শিল্পী ছিলাম না। আচ্ছা, তো এটা কি পুরোপুরি তাহলে কি রাজনৈতিক কোনোভাবে আপনাকে কোন ঠাসা করার জন্য যে পার্থ চট্টোপাধ্যায়কে কোনোভাবে সরিয়ে দিতে হবে? কি জানি না, হয়তো উচ্চতাই আমার পতনের কারণ হতে পারে। কিন্তু আমি তো দেখুন, আমি তো উচ্চ জায়গা থেকে এসেই একটা পতাকা ধরেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার রোল মডেল হিসেবে মনে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আমার এখন মনে হয় না? কলেজের এখনো মনে হয়। বললাম না যেদিন দরজা বন্ধ, তো জয়পুরের হাজারি দরজা না, আমি একটা দরজার নামছি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যেদিন দরজা বন্ধ হবে তখন দেখব, হয় দরজা খোলার ব্যবস্থা করব, নাই দরজা খুঁজে নেব। কিন্তু সেই সময় আমার আসেনি। আপনারা তো এডিট করেন, আনকাট দেখাবেন, সে সময় আসেনি। সুতরাং যেদিন এসেছিলাম সেদিন তো অনিশ্চয়তার মধ্যে দিয়ে এসেছিলাম। সেদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের একটা লোকসভার সিট আর গোটা কয়েক MLA এসেছিলাম। তো আমি চাকরি করার সময় টাইফাই খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের 84-এ সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে বামপন্থীদের দুর্গে গিয়ে বক্তৃতা দিয়েছি, সুলেখার পিছনের মাঠে। তাহলে তোমার বুক কাঁপেনি? আজও আমার বুক কাঁপছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কি কোনো রকম কোনো অভিমান আছে আপনার? আমার কারোর উপরে কোনো অভিমান নেই। দেখুন, অভিমান বলতে গেলে আমার বিশ্লেষণ আছে, যে আমার মা কি বলেছিলেন, আমার প্রয়াত মা, প্রয়াত স্ত্রী, তারা কি বলেছিলেন। সুতরাং এগুলো আত্মবিশ্লেষণ।
তারা কি ঠিক বলেছিলেন, আমি কি ভুল করেছিলাম, এগুলো হতে পারে। কিন্তু তাতে মমতার চিত্রে আমার কাছে মনে হয় না আমার কোনো কলম আছে তা কালিমা লিপ্ত করার। হতে পারে, পরিবর্তন হতেই পারে। আমি তো নরেন্দ্রপুরে পড়তে গিয়ে কলায়ের থালায় খেতাম। আমার ভাই সেই নরেন্দ্রপুরে গিয়ে বাবা মা তাকে স্টিলের থালা দিয়েছিল। আমি তো তাতে আঘাত পেয়েছিলাম, কিন্তু মা বাবার প্রতি তো আমার শ্রদ্ধা বিশ্বাস কমে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনি যখন জেল থেকে বাড়ি এলেন তারপর তিনি ফোন করেছিলেন, কথা হয়েছে? প্রথম আমার ফোনই নেই, তো ফোন করবে কেউ? ফোন তো এখন নিয়েছি, তখন তো ফোন নেইনি। তারপরে ফোন নেবার পরে ফোন করেছিলেন? আমার তো ফোন নাম্বার তিনি জানেন না। আপনার ফোন নাম্বার জানতে তো তার অত সময় লাগার কথা না। আপনি কি জানেন আমার ফোন নাম্বার কত? না, একেবারেই না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পক্ষে তো আপনার ফোন নাম্বার জানা খুব একটা মানে কাজে ব্যস্ত থাকে না। তাহলে এটাকে ঘুরিয়ে দিচ্ছেন কোনোভাবে যে কাজে ব্যস্ত সেই জন্য? না, আমি দেখুন, উনি করেছেন কি করেননি এটা তো সংবাদ মাধ্যমে শৃঙ্খলার রক্ষা কমিটির প্রাক্তন প্রধান হিসেবে দলের আমি বলতে পারি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও এক। অভিষেক কেন, আমার সঙ্গে তো এক ঝাঁক নেতা ছিল। তবে বুদ্ধিজীবীরা আমাকে কাউর মাধ্যমে খোঁজ খবর নেন। আমি যাদের ভালোবাসতাম তাদের মধ্যে অনেকে প্রয়াত। জেলে বসে শুনলাম প্রতুলদা মারা গেছে। প্রতুলদা তো জীবনের দিকে আসতো না। ও দোলা সেন যতই বলুক আর পূর্ণেন্দু যতই বলুক, ওরা কিন্তু কারিগর এটার পরিচয় করিয়ে দেওয়ার, কিন্তু সম্পর্ক স্থাপন করার কারিগর ছিলাম আমি। মহেশ্বতাদি কি শুধুমাত্র পরিচয় করলে আসতো? তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলাম। সবার একটাই প্রশ্ন এই মুহূর্তে যে পার্থ চট্টোপাধ্যায় কি এই 2026-এর নির্বাচনে দাঁড়াবেন? আর যদি দাঁড়িয়ে থাকেন তৃণমূল কংগ্রেস নাকি অন্য কোনো দল নাকি নির্দল? দেখুন, আমি সবাইকেই প্রায় একই কথা বলছি, আপনিও একই কথা তুললেন। সেটা হচ্ছে যে মাধ্যমিক, আপনি কি মাধ্যমিক পরীক্ষা দেবেন এরম প্রশ্ন। আমি তো ডক্টরেট, এতগুলো স্টেপ পেরিয়ে আমি ডক্টর হয়েছি। তো আমি বিধানসভায় দাঁড়াবো কি দাঁড়াবো না এই চিন্তা না করে আমার রাজনৈতিক যে অবস্থান সমাজে, তার থেকে আমি অবসর নিচ্ছি না। ঠিক আছে, আমরা অবসরপ্রাপ্ত রাজনৈতিক বা সমাজ সেবক হিসেবে আমার পরিচয় থাকবে না। আমি সচল ছিলাম, সচল আছি, এখন শারীরিক উপস্থিতি দিয়ে সেই সচলতাকে আরও দৃঢ়তর করতে চাই। সেটা কি এই দলে তৃণমূল কংগ্রেসের থেকে? আপনাকে বললাম না, দরজা বন্ধ হলে দরজা খোলার চেষ্টা করব, তাই না? কত লোক তো আছে পতাকা নিয়ে, আমি নয় পতাকা নিয়ে থাকবো যতদিন বিশ্বাস থাকবে, যতদিন দেখব দুর্বৃত্তায়নের কাছে মাথা নত করিনি, যতদিন বুঝবো যে আদর্শ নীতি নিয়ে সেদিন এই দলের পতাকা ধরেছিলাম, সে বিশ্বাস ভঙ্গ হয়নি, ততদিন পর্যন্ত থাকবো। আপনি বলছিলেন যে এক ঝাঁক যারা মানুষরা রয়েছে আপনার সঙ্গে ছিল, এখনো কি যারা আপনার পাশে সেই সময় ছিল তারা এখনো আছে?
সে তো আপনারা দেখবেন, আপনারা তো দেখছেন, আপনারা তো আমার থেকে ভালো বোঝেন যে তারা কে কে আছে, কে কে নেই, কে কে ঘরে বসে আছে, কে কে ক্ষমতাচ্যুত হয়েছে। তো আপনারা ভালো হতো। আমি তো 4 বছর ধরে কোনো টিভি দেখিনি, কেন? দেখতাম না। আর সংবাদপত্র প্রত্যারম্ভ করেছে এই RNT করে সুস্থ হওয়ার পর থেকে। তখন টিভি দেখতাম কিন্তু নিউজ দেখতাম না, মূলত সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলো দেখতাম। দেখলাম যে কলম কতটা শক্তিশালী আর গায়ের জোরে চলা করা কত শক্তিশালী, মর্দানি কতটা শক্তিশালী, না ঋত্বিক ঘটকের সুপ্রিয়া দেবীর অভিনয়টা কতটা শক্তিশালী। এগুলো আমার এখনো পুরনো বিশ্বাস, পুরনো এথিক্স। দেখুন, ভিত যদি শক্ত না হয়, আপনি যত তালাই তুলুন না কেন ভেঙে যাবে। আজ পড়ছে না বলে পড়বে না কোনোদিন ভাববেন না। আপনি তো তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে সৈনিক। কি মনে হয় যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কি কোনোভাবে দলটা পাল্টে যাচ্ছে, বা পুরনোদেরকে সরিয়ে নতুনদেরকে আনা হচ্ছে, একেবারেই ছেটে ফেলা আগে হচ্ছে? জানতে চাই যে বিজেপি কি করছে। আপনাদের এত প্রশ্ন করছেন, আমি আপনাকে পাল্টা কোশ্চেন করছি। বলবেন বিজেপির নেতাদের, তারা পশ্চিমবঙ্গ নিয়ে কী করছে? তারা কি সত্যিই চায় যে পরিবর্তন এখানে আসুক, না এটা পুতুল নাচের খেল মতন পদ্মার অন্তরাল থেকে তারা হয় একবার রানীকে নাচাচ্ছে, হয় নয় রাজাকে নাচাচ্ছে, নয় অন্যকে নাচাচ্ছে, তাহলে কেন্দ্রীয় সংস্থার ভূত দেখাচ্ছে? এইটাই তো পরিচালন ব্যবস্থা। তো তারা কি চায় এখানে করতে? আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ আমরা চাই। মানুষকে গিয়ে সে কথা বলুক, আমরা চাই। শুধু সমাজকে বিভাজন করে তো এটা পশ্চিমবঙ্গ। সবাই বলে বিহারে এসে গেছে, উত্তরপ্রদেশে এসে গেছে, ত্রিপুরায় এসে গেছে, আসামে এসে গেছে। এবার যে মাটি থেকে আমাদের জন্ম, সেই মাটিতেই আমরা। তার জন্য কি তারা প্রস্তুত নিচ্ছে? তার জন্য কি মানুষের কাছে পৌঁছাচ্ছে? যেদিন বুঝবো সেদিনের উত্তর নেব। আমি এখনো মনে করি না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ আছে। সত্যিকারের মাঠে নেমে লড়াই করবার মতো শক্তি অর্জন করতে হবে। সেটা কি কেউ করছে? কেউ কি বাংলার উন্নয়ন নিয়ে বিকল্পরাত কথা বলছে? বাংলার টাকা আটকে রেখে বাংলায় ভোট করতে চাচ্ছে? এটা কি মনে হয় না যে জনপ্রিয়তার নিরিখে, মানুষের সমর্থনের নিরিখে কেন্দ্রীয় দল হিসেবে তাদের ভান্ডার অপূর্ণতা থাকছে? এই প্রশ্নগুলো আমার হয়। এক জায়গায় মুখ্যমন্ত্রী যেরকম একদিকে ওয়াকফ বিলের এগেইনস্টে তিনি বলেছিলেন যে দেখুন, সংখ্যালঘুদের পাশে উনি রয়েছেন। কি বলেছিলেন আমি জানি না, আমি 4 বছরের কিছুই জানি না। কিন্তু উনি যা বলেছিলেন তা যদি সবটাই আমরা করতে পারতাম, তাহলে আমরা উন্নয়নের পথেই তো আপনাদের কাছে যেতাম। এই যে উন্নয়নের পাঁচালি ইমন করে শোনাচ্ছে, সেটাই তো আমাদের পথ হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর যে ভোট ব্যাংক, সেটা কি কোনোভাবে ভাগ হয়ে যাচ্ছে? এই আমার সেই রাজনৈতিক পর্যালোচনা তো আমি করতে পারছি না। আমি এই মাসে থেকেই আমার বিধানসভা কেন্দ্রে যাব, যেখানে চাকরি ছেড়ে এসে আমি প্রথম সংসদীয় রাজনীতিতে বিজয় তিলক পড়েছিলাম এবং 25 বছর ধরেই সেখানে আছি। তো দল তো একটা ফ্যাক্টর, তার থেকেও বড় ফ্যাক্টর হচ্ছে সেখানকার গণদেবতা। তাদেরকে বোঝাবো, বলবো। কেউ এখানে এসে কাঁদে, কেউ গাড়ির সামনে মুক্তি পেলে আছড়ে পড়ে,
সেসব মানুষদের ব্যক্তিগত আবেগ, ব্যক্তিগত ভালোবাসা, তাতে যদি চিট পড়ে, তখন সেই চিটটা তো আমাকেই মেটাতে হবে। আমি সেই কাজে এখন ব্যস্ত। তার মানে পার্থ চট্টোপাধ্যায়কে যারা যারা ভুল বুঝেছিল, আপনি যে সঠিক সেটা যাতে মানুষ বোঝে। বেহালার লোক কিছু ভুল বুঝেনি। একজন বেহালার তো লোক আপনার পাশে আছে, বেহালার মানুষ আমার পাশে কেন থাকবে? মানুষের মানে আপনাকে বিশ্বাস করেন। যারা তাদের বিধায়ককে জিতিয়েছিল 25 বছর, উন্নয়নের নিরিখেই জিতিয়েছিল, এমন নয় যে এমনি এমনি জিতিয়েছিল। আজ বেহালার সড়ক রাস্তা বড় হয়েছে, আজকে বেহালার উপর দিয়ে মেট্রো রেল চলে, আজকে বেহালা কলকাতা পুলিশের অন্তর্গত হয়েছে, মহিলা থানা হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, স্কুলগুলো ভালো হয়েছে, জল সরবরাহ ভালো হয়েছে, জল যাতে না জমে তার ব্যবস্থা হয়েছে, মহিলাদের কলেজ হয়েছে। সেগুলোই 4 বছরে কতটা গতি নষ্ট করেছে সেটা, রাস্তা বড় হয়েছে, পার্কগুলো সুন্দর ছিল, এগুলো আমার একটা অ্যাসেস করতে হবে না? আপনার মনে হতে পারে এগুলো অ্যাসেস কি তাহলে কি বিরোধীর মতন লাগছে? না, প্রত্যেকটা লোকই দেখে ব্যালেন্স শিটটা কি, কত জমা পড়লো, কত খরচ হলো। এই মুহূর্তে আপনি ব্যালেন্স শিট দেখছেন। একদম তাই। আচ্ছা, জেল থেকে বেরোনোর পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেহেতু আপনি বিধায়ক রয়েছেন এখনো, স্ট্যান্ডিং কমিটিতে আপনাকে রাখা হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল যে এই মানে 2021 থেকে 2026 যদি আমরা এই টার্মটাকে ধরি, সেখানে শেষ যে অধিবেশন হলো সেই অধিবেশনে আপনাকে দেখা গেল না। আমি শারীরিক অসুস্থ ছিলাম। প্রথম কথা বলি, তৃণমূল বলবে না, বিধানসভাটা তৃণমূল কর্তৃত্ব করে না। বিধানসভায় কর্তার নাম হচ্ছে অধ্যক্ষ। আমি যতদূর বিরোধী দলনেতা হিসেবে বা প্রথম বিধায়ক হিসেবে যাদের পেয়েছিলাম, আসিম আব্দুল আলিম, এবং আমার একটু বামপন্থীদের প্রতি দুর্বলতা আছে, এটা সরাসরিই বলি। সেই বামপন্থীদের প্রতি আমার দুর্বলতা আছে, যে বামপন্থীদের দেখে আমার মামা গান লিখেছিল। শিবদাস বন্দ্যোপাধ্যায় আমার বড় মামা, কিন্তু বড় মামা কোনোদিন আমাকে প্রভাবিত করতে পারেনি বামপন্থী রাজনীতিতে। বামপন্থীরা পরিবর্তিত হয়েছে। আরেকটা দ্বিতীয় বিমান বোস কোথায় হলো, প্রমোদ দাসগুপ্ত কোথায় হলো, একটা চারু মজুমদার কোথায় হলো, টিন টিন করে দীপঙ্কর ভট্টাচার্য জ্বলছে, আর তো কেউ নেই। সব জায়গাতেই দেখুন একটু সরে আসা হয়েছে। এই যে শওকত নাকি এই যে কেরলে সিপিএমের তরুণ নেতা, সে আজকে তার মনে হয়েছে সিপিএমের বোধহয় বিচ্যুতি ঘটছে, তাই জন্য সে সরব হয়েছে। বিচ্যুতি তো নিশ্চয়ই আছে, এমন নয়। যারা শ্যামাপ্রসাদের কথা বলে, আপনাকে বলি, এই হরিপদ ভারতী যখন ছিল জনসংঘের সে তো বাসদিতে, তো আমার জন্ম বাসদিতে, আমি চোখের সামনে দেখেছি তারা কি করত। তো অটল বিহারী বাজপেয়ী আমার কাছে সেই সময় অন্যতম শ্রেষ্ঠ বলে মনে হয়েছে। তার ভাষণ, তার ব্যক্তিত্ব দেখার মতো। আপনাকে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে জেল থেকে আসার পর, বাড়িতে আসার পর আপনি একটি বেহালাবাসীকে উদ্দেশ্য করে একটা খোলা চিঠি লিখেছিলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জবাব চাই। না, জবাব মমতা ব্যানার্জির কাছে চাইনি। আপনি যে জবাব আমি কিসের জন্য? আমি জবাব চাইছিলাম তাদের কাছেই যারা মিথ্যাচার করেছিল, যারা আমাকে দেখিয়ে সমৃদ্ধি ঘটিয়েছিল বেআইনি,
তাদের নাম প্রকাশ করুন, আমি তাদের ধরব। আর আমি যদি আমার তো বেড়ার 2001-এ যে বেহালার তরুণ সমাজের কর্মসংস্থানের থেকে 2021 সাল পর্যন্ত যে কর্মসংস্থান করেছিলাম, তা তো এককভাবে আমি তো মনে করি বরকত গনি খান চৌধুরীর পরে এই ধরনের চেষ্টা কেউ করেছে বলে আমার মনে হয় না। তো তারা তো বলছে ঠিক আছে, সব তাদের তো হারানোর কিছু নেই না। মানে বেহালাবাসী বলছে, বেহালাবাসী না, আমি বলছি যে এইটা লিখেছিলাম যে তোমরা কি কাউকে টাকা দিয়েছো, আচ্ছা তোমরা কি কাউকে আমার নাম করে টাকা তুলেছে দেখেছো, কিংবা তোমরা কি কেউ আছো যারা আমাকে টাকা দিয়ে চাকরি নিয়েছো, তাহলে প্রমাণ সহ দেখা করো। সেই জনবাক্সে একটাও পড়েনি, ফোন নম্বরে কেউ ফোন করেও বলে। কারণ আমি জেলে বসেই দেখলাম যে সিপিএম একটা বিধায়কের উপরে সমীক্ষা করলো, আমি তো ভাবলাম 127-এই বোধহয়, আমি তো ভাবলাম বোধহয় 0 পাবো। আমি তো কিছু ভোট পেলামও সেখানে। সিপিএমের ডাকা সমীক্ষায় সিপিএমের তো নিশ্চয়ই কেউ কেউ আমার শুভানুধ্যায়ী আছে এখানে, তারা মনে করছেন এই কাজটা সঠিক নয়। আপনারা যে বলেন না বিরোধী থাকবে, আরে আমি তো 100% ভোট নিয়ে জিতি না, আমি কখনো 54% ভোটে জিতেছি, কখনো 46% ভোটে জিতেছি। বাদ বাকি যে বিরাট অংশটা বেহালার আছে, তারাও তো বিধায়কের কাছে এক্সপেক্ট করে কিছু চাই। তারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে বলে তার মুখ ফেরাতে পারিনি। তাই জনসংযোগ দপ্তরে বসতাম, আমার তো কোনো তৃণমূল ভবন ছিল না সেখানে, আমি তো অন্তত জানি না। সংগঠনের মতন চলবে, আর প্রশাসনের মতন চলবে। তাহলে পার্থ চট্টোপাধ্যায় এখন শুধুমাত্র সংগঠন বা মানুষের পাশে থাকবেন, অ্যাসেসমেন্ট করবেন, দূর থেকে দেখবেন। রাজনীতি আপনি ছাড়ছেন না, কিন্তু আপনি দূর থেকে দেখবেন। দূর বলে কিছু হয় না রাজনীতিতে। এই যে আপনি বললেন না নির্দল হয়ে দাঁড়ান, কারণ আমার কি কোনো চাহিদা আছে যে আমাকে থাকতেই হবে, আমাকে ক্ষমতার মধ্যেই থাকতে হবে? এ তো নয়, আমাকে মানুষের মধ্যে থাকতে হবে। যেভাবে থাকা যায় সেভাবেই থাকবো। আর এখনো সময় আসেনি এটা নিয়ে মন্তব্য করার যে আপনি বিধায়ক হিসেবে দাঁড়াবেন কি দাঁড়াবেন না, দল আপনাকে টিকিট দেবে কি দেবে না, এগুলোর সময় এখন আসেনি। যখন আসবে তখন আবার দেখা করবেন, বলবো। একেবারেই পার্থ চট্টোপাধ্যায় তিনি শুধু মানুষের মনে থাকতে চাইছেন, ক্ষমতা নয়, ক্ষমতার বাইরে গিয়ে তিনি মানুষের জন্যই কাজ করতে চাইছেন। এবং আগামী সময় অর্থাৎ এই 26-এর নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায় আবারও তিনি বিধায়ক পদের প্রার্থী হন কিনা সেটা এখন সময়ের অপেক্ষা। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি, এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাজহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।